নমস্কার বন্ধুরা, আমি কিক্কু। লাজবাব দিল্লি অপরূপা আগ্রার দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। যারা আগের ভিডিওটি দেখেননি তাদের জন্য বলি, নারায়ণ সান্যালের লেখা লাজবাব দিল্লি অপরূপা আগ্রা এই বইটার আলোচনা এবং এই বইটা পড়ার পর আমার দিল্লি আগ্রার ভ্রমণের যে অভিজ্ঞতা সেইটা নিয়েই আমার এই ভিডিও, যেটা একদিক দিয়ে যেমন ট্রাভেলগ তেমনই বুক ডিসকাশন। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম দিল্লির বিভিন্ন স্থাপত্য কীর্তি আর আগ্রার আকবরের সমাধি নিয়ে। এই পর্বে আগ্রা এবং ফতেপুর সিক্রির ইম্পর্ট্যান্ট 3টে স্থাপত্য কীর্তি সম্পর্কে আমাদের রইল এই ভিডিও। অবশ্যই তাজমহল দিয়ে শুরু করব আমাদের আজকের এই পর্ব। কোথাও যেন পড়েছিলাম বা কোনো এক বন্ধুই বোধহয় বলেছিলেন, তাজমহল আর মোনালিসা এই দুটো নাকি পৃথিবীর সবথেকে ওভাররেটেড দুটো শিল্পকর্ম। বেশ কয়েকজন পরিচিত যারা এর আগে তাজ দেখে এসেছেন তাদেরও অনেকের মুখেই এই সেন্টিমেন্টেরই প্রতিধ্বনি শুনেছি। কিন্তু আবার অন্যদিকে বিশ্বজোড়া তার যে আবেদন, কবি সাহিত্যিক তাদের তাজমহল দেখার পর যে কাব্যিক উচ্ছ্বাস, যাতে সামিল হয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথও। এবং এই বইতে যেভাবে তাজের বর্ণনা করা রয়েছে, একদিক দিয়ে যেমন গাণিতিক ছন্দ, বিন্যাস, তার যে সিমেট্রি, এ সমস্ত আঙ্গিকে, এবং অন্যদিক থেকে শৈল্পিক আঙ্গিকে, এই সমস্ত কিছু পড়ার পর একটা কনফ্লিক্টিং ইমোশন নিয়েই তাজ সেদিনকে আমরা দেখতে গেছিলাম। বেশ ভোরবেলা আমরা চলে গেলাম তাজ চত্বরে। একটা কারণ অবশ্যই ভিড় অ্যাভয়েড করা, দ্বিতীয়ত যেটা প্রধান কারণ সেটা হলো সূর্যের আলো ফুটে ওঠার সাথে সাথে কিভাবে তাজের এই মর্মর গাত্র প্রথমে রক্তাভ, তারপর সোনালি এবং তারপর শ্বেত শুভ্র হয়ে ওঠে, এই বর্ণের পরিবর্তনটা প্রত্যক্ষ করা। এই প্রসঙ্গে বলে রাখি, যেটা আমার নিজের এবং আমার বিভিন্ন পরিচিত যারা তাজমহল দেখেছেন তাদের অভিজ্ঞতা শুনে আমার মনে হয়েছে, আর গাইডও সেই কথাই বললেন, সেটা হলো তাজমহল দেখার বেস্ট সময় হয় ভোরবেলা বা গধূলি, সূর্যোদয় এবং সূর্যাস্ত, এই দুটো সময়। সূর্য তখন মধ্য গগনে থাকে, তখনকার যে অভিজ্ঞতা সেটা নাকি এই সময়গুলোর মতন অতটা ভালো হয়তো আপনাদের হবে না। হুমায়ুন মাকবারা, আকবরের সমাধিসৌধ, এই সমস্ত কিছুর মতোই সেই মুঘল জামানার 4 ভাগ পদ্ধতি মেনেই এক্ষেত্রেও বাগিচাকে প্রথমে 4টে ভাগে এবং প্রত্যেকটা ভাগকে আরও 4টে ভাগে বিভক্ত করা হয়েছে। কিন্তু অন্যান্য সমস্ত ক্ষেত্রে, যেমন এই 4টে বর্গক্ষেত্রের কেন্দ্রস্থলে থাকে সমাধিসৌধ, এক্ষেত্রে তাজমহল মূল সৌধ এইটাকে ঠেলে সরিয়ে দেওয়া হয়েছে একদম উত্তর প্রান্তে। তার ওপারে বয়ে যাচ্ছে যমুনা নদী। মূল প্রবেশদ্বার অন্যান্য মুঘল স্থাপত্যের মতন লাল ও শ্বেত পাথরের মিশেলে তৈরি। লাল পাথরের লম্বা প্রাচীর আর সারি দিয়ে চারদিকে খুপড়ি খুপড়ে সেকেলে সার্ভেন্ট কোয়ার্টার। এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় তখনও তাজমহল দেখা যায় না। এবার ধীরে ধীরে এগিয়ে আসলাম এবং এসে দাঁড়ালাম প্রবেশদ্বারের সামনে, দূর থেকে তখনও। ভোরবেলা, তাও প্রায় শতাধিক লোক চারপাশে, কিন্তু যত ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম মনে হলো যেন আমার চারপাশে আর কেউ নেই, আমি একা, একটা যেন স্বপ্নের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। তারপর ধীরে ধীরে সেই শীতের সকালের লাজুক রোদ্দুর আর কুয়াশার ফিনফিনে পর্দা সরিয়ে যখন প্রথম দেখা দিল তাজ, তখন বুঝলাম সজ্ঞানে যেন সময় থেমে গেল। সজ্ঞানে আমি শুনতে পেলাম, আমার সমস্ত সত্তা জুড়ে বেজে উঠেছে স্বর্গীয় শরৎ এসরাজের মন্দ্রিত ঝঙ্কার। যেন বাস্তব নয়। ধীর পায়ে যত এগোতে থাকি, সিনেমার স্লো মোশনের দৃশ্যের মতন ক্যামেরার জাদুতে তাজ প্রথমে প্রবেশপথের যেটুকু ফাঁক দিয়ে দেখা যায়, পুরোটা জুড়ে আকাশ ঢেকে বিশাল বড় হয়ে দেখা দেয়, যেন ওই তো হাত বাড়ালেই ছোঁয়া যায়। কিন্তু এগোতে থাকলে কাছে আসার বদলে দূরে সরে যেতে থাকে। সরতে সরতে যখন প্রবেশপথ সম্পূর্ণ অতিক্রম করে উঁচু প্ল্যাটফর্মটার শেষে এসে দাঁড়াই, তখন বুঝতে পারি দীর্ঘ গাছের সারি, ফোয়ারা, জলাধার পেরিয়ে তারপরেও সুউচ্চ ধাপে ধাপে উঠে যাওয়া সিঁড়ির প্ল্যাটফর্মের উপর নীল আকাশের পটে দাঁড়িয়ে আছে তাজ। তার অপরূপ কারুকার্যমণ্ডিত শরীর, মাথায় গম্বুজের মুকুট, চারপাশে 4 অতন্দ্র প্রহরী সুউচ্চ মিনার নিয়ে। এতগুলো ক্লিশের পর আর কি বলার থাকে, শেষ ক্লিশেটাই মুখ দিয়ে বেরিয়ে আসে, ওয়াহ তাজ। এই যে তাজমহলকে প্রথমবার দেখার যে সিনেমাটিক এক্সপিরিয়েন্স, এটা কিন্তু মনের ভুল নয়, চোখের ভুল, অপটিক্যাল ইলিউশন, পরিকল্পনাকারীর ইচ্ছাকৃত। এবং এই রকম অপটিক্যাল ইলিউশনের নমুনা তাজমহলে প্রচুর। তার মধ্যে আমি একটারই এক্ষেত্রে উল্লেখ করব, সেটা হলো তাজমহলের যে একদম মূল সৌধের দরজার
চারপাশ দিয়ে আপনারা যদি দেখেন বর্ডার করে যে কোরআনের বাণী মুদ্রিত রয়েছে, সেটা আপনার মনে হবে এই হরফগুলো সবই সমান মাপের, কিন্তু তা তো হওয়ার কথা নয়। যদি সমান মাপের হতো তাহলে এই যে নিচ থেকে ওপরে উচ্চতা বাড়ার সাথে সাথে দর্শকের চোখ থেকে তার দূরত্ব বেড়ে যাচ্ছে, তাই আমাদের বড় থেকে ছোট হতে হতে যেত, সেটাই তো হওয়া উচিত ছিল, কিন্তু তা হয় না। এমনভাবে এমন রেশিওতে নিচ থেকে ওপরে এই হরফগুলো বড় হয়েছে যাতে আপনি তাজমহলের সামনে দাঁড়ালে আপনার ওই অপটিক্যাল ইলিউশনের ফলে মনে হবে প্রত্যেকটা হরফ একই মাপে। কিন্তু এটা তো সামান্য কিছু গাণিতিক চমক। যদি সময় নিয়ে দেখা যায়, একটু আগে থেকে পড়াশোনা করে আসা যায়, তাহলে বুঝবেন তাজমহল শুধুই তার শ্বেত গাত্রবর্ণ বা নকশাদার কাজের জন্যই এত সুন্দর নয়। তাজমহলের যে সিমেট্রি, তার নকশার প্রতিটা স্তরে স্তরে যে অদ্ভুত সুন্দর গাণিতিক ছন্দ, দর্শকের স্থান অনুযায়ী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নানাভাবে দেখার অভিজ্ঞতার যে সূক্ষ্ম পরিবর্তন, এগুলো দিনের বিভিন্ন সময় মর্মরগাত্রের বর্ণ পরিবর্তনের চেয়েও অনেক বেশি অবাক করে দেবে। চোখ ভরে প্রাণ ভরে দেখে নিতে আজকে ফিরে আসার সময় নিজের মনের মধ্যে বেজে ওঠে কবিগুরুর সেই পঙ্ক্তিগুলো। এক বিন্দু নয়নের জল, কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। তাজমহল দেখার পর এবার আমরা গেলাম আগ্রা কেল্লায়। এই কেল্লাও মুঘল জমানার একটা অসাধারণ স্থাপত্য কীর্তি, যা আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত এই এতগুলো প্রজন্ম ধরে তার বিভিন্ন অংশের নির্মাণ হয়। আমাদের এই লাজবাব দিল্লি অপরূপা আগ্রা বইতে খুব বিস্তারিতভাবে আগ্রা কেল্লা, তার প্ল্যানিং, তার বিভিন্ন মহল, এই সমস্ত কিছু আলোচনা করা রয়েছে। কীভাবে এই কেল্লায় প্রায় শতাধিক মহল নির্মাণ করিয়েছিলেন আকবর, যেখানে তিনি নানান রকম স্থাপত্য রীতি নিয়ে, ইন্দো ইসলামিক স্থাপত্য, বাংলা ঘরানার যে স্থাপত্য, রাজপুত ঘরানার স্থাপত্য, এই সমস্ত কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন। এই সমস্ত কিছু খুব সুন্দরভাবে বইতে লেখা রয়েছে, কিন্তু বাস্তবে যখন দেখতে গেলাম তখন দেখলাম যে প্র্যাকটিক্যালি তার বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত, আর যেটুকু বা আছে গাইডের কাছ থেকে জানতে পারলাম তার মাত্র শতকরা 25% সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত, 75% ইন্ডিয়ান আর্মির আওতায়। কিন্তু তবুও তার মধ্যেও যেটুকু দেখলাম সেটা সত্যি ওই জন্মান্তরেও ভুলিব না জাতীয়ই। আসলে যে জিনিসটা উল্লেখ না করলেই নয়, সেটা হলো মাত্র আধ ঘন্টাও হয়নি বিশ্বের বিস্ময়ে তাজমহল দর্শন করে এসেছি, কিন্তু তারপরেও আগ্রা কেল্লা দেখে কিন্তু কোথাও বোর হতে হয় না বা মনে হয় না দূর এটা কোথাও আসলাম। সে কিন্তু নিজের স্বকীয় গরিমায় উজ্জ্বল। প্রত্যেকটা কেল্লারই আপনারা যদি সেভাবে লক্ষ্য করে দেখেন একটা কিন্তু আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, আর আগ্রা কেল্লার ক্ষেত্রে এটা আমি জানি না, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে একই কেল্লার মধ্যে যেন নানান রকম চরিত্র, নানান রকম রূপ। বিশালাকার সব প্রবেশদ্বারের ভীম রূপ, দুপাশে লাল পাথরের সুউচ্চ প্রাচীরের মাঝে মাঝে অলক্ষ্যে তীরন্দাজ দাঁড়ানোর বন্দোবস্ত, পাকদণ্ডে রাস্তা বেয়ে লোহার অগ্নিপিণ্ড গড়িয়ে দেবার কি শত্রুপক্ষের গায়ে গরম তেল জল ঢেলে দেবার ব্যবস্থা, বিপদের মুখে যমুনা দিয়ে পালিয়ে যাওয়ার অন্ধকার সুড়ঙ্গ মুখ, এইসব দেখে যেমন গায়ে কাঁটা দেয়, তেমনি এইসব সুরক্ষাবর্ম পার করে মূল কেল্লার অঙ্গনে প্রবেশ করলে যখন দেখি বাগিচা শোভিত সুদর্শন সব মহলের বিস্তার, তখন মনটা আবার শান্ত হয়ে যায়। তেমনি দেওয়ানিয়াম, দেওয়ানি খাসের রাজকীয় পৌরুষ সেই স্টাইলের পাশাপাশি আবার যখন দেখি শাহজাহানের দুই কন্যার মহল, রাজপুত পালকি এবং ছত্রিশ স্টাইলে বানানো শ্বেত পাথরের সে সমস্ত মহল, এই দুয়ের আবেদনে চরিত্রে অনেক তফাৎ। মন খারাপ হয়ে যায় শাহজাহানের সেই বন্দিশালা দেখে। না, বন্দিশালা মানে সেই জেলের গড়াত দেওয়া এরকম কোনো বন্দিশালা নয়, যেটা আমি চিরকালে যখন পড়েছি যে বন্দি করে রাখা হয়েছিল সেখান দিয়ে তিনি তাজমহল দেখতেন, তা কিন্তু নয়। এই বন্দিশালা স্বর্ণ পিঞ্জর, আসলে বিলাস বেসনের সমস্ত উপকরণই ছিল, অসাধারণ কারুকার্য মণ্ডিত সেই মহল, কিন্তু সেই মহলের বাইরে বেরোনোর অধিকার ছিল না বন্দি বাদশার। জাহাঙ্গীরি মহলের সূক্ষ্ম কারুকার্য, সেখানকার বিভিন্ন যে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা বা বিভিন্ন আর্কিটেকচারাল দিকগুলো, যেগুলো আপনি এই বইটা তো খুব ভালোভাবে পাবেন এবং গাইডও আপনাকে দেখিয়ে দেবে, ছবি না দেখে ওইভাবে বলা সম্ভব নয়। এই সমস্ত কিছুই খুব মুগ্ধ করে। সব কিছু মিলিয়ে আগ্রা কেল্লা খুব মনে থাকার মতোই একটা দর্শনীয় স্থান। ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি এই যে নগর, এটা পুরোপুরি আকবরের তৈরি করা।
এই সম্পর্কে যে গল্প কথা রয়েছে, কিভাবে তার পুত্র সন্তান হওয়ার জন্য তিনি খাজা সেলিম চিশতির কাছে গিয়েছিলেন এবং তারপর তার যখন পুত্র সন্তান হয় সেলিম, পরবর্তীকালে যার নাম হয় জাহাঙ্গীর, তখন তিনি রাজধানী স্থানান্তরিত করে নিয়ে আসেন ফতেপুর সিক্রিতে। এই সমস্ত কিছু আপনারা গল্প কথায়, সিনেমায় এর আগে অনেকবার শুনেইছেন। এই অংশের দুটো ভাগ, একটা ফতেপুর, একটা সিক্রি। সিক্রি অংশটা সম্রাটের নিজের ব্যবহারের জন্য, ব্যক্তিগত এবং প্রশাসনিক। তাই এইখানে আপনারা যেমন দেখতে পাবেন সম্রাট আকবর, তার বাসস্থান, তার যে প্রাসাদ, তার স্ত্রী যোধাবাই বা অন্যান্য স্ত্রীদের মহল, মুঘল হারেম, টোডরমল, বীরবল, মানসিং, এদের বিভিন্ন স্মৃতিচিহ্ন সম্বলিত প্রাসাদ স্থান। মাঝখানে অনুপতালাও, অনুপতালয়ের মাঝে একটা সুউচ্চ বেদি যেখানে বসে গান ধরতেন মিয়া তানসেন। এই সমস্ত কিছু লাল পাথরের তৈরি পুরো সমস্ত মহল। সেই লাল পাথরের গাত্রে সুন্দর সুন্দর সূক্ষ্ম নকশা, যেখানে আঙুরলতার কাজ, ফুল, পদ্মকুড়ি, এই সমস্তের কাজ যেমন রয়েছে হিন্দু স্থাপত্য শৈলী অনুযায়ী, তেমনি মুসলিম স্থাপত্যের সেই পার্সিয়ান অপটিক্যাল ইলিউশন, সে সমস্ত কিছুও দেখা যায়। বিশেষভাবে মনে থেকে যায় আকবরের নবরত্ন সভা, যেখানে মাঝখানে একটা অদ্ভুত সুন্দর একটা স্থাপত্যে ধাপে ধাপে গেঁথে তোলা একটা স্তম্ভ এবং তার চারদিকে প্রসারিত অংশ, যেখানে নবরত্নরা বসতেন এবং মাঝখানে বসতেন আকবর বাদশাহ স্বয়ং। আর এই সিক্রি অংশের পাশেই রয়েছে ফতেপুর, যেটা তিনি উৎসর্গ করেছিলেন তার গুরু খাজা সেলিম চিশতিকে। এই অংশের, এই ফতেপুর অংশের দুটো মূল যে আকর্ষণ, এই দুটো সম্পর্কে আমি একটু বলবো। একটা হলো বুলন্দ দরওয়াজা এবং একটা সেলিম চিশতির কবর বা তার সমাধিসৌধ। বুলন্দ দরওয়াজা সম্পর্কে নারায়ণ সান্যাল এই বইতে লিখছেন, মিনারের জগতে যেমন কুতুব, গম্বুজ রাজ্যে যেমন বিজাপুরের গোল গম্বুজ, মকবরার দুনিয়া যেমন তাজমহল, তেমনি দরওয়াজার ইতিহাসে বুলন্দ লাজবাব। বুলন্দ দরওয়াজা আকবরের নির্মিত একটা বিজয় তোরণ। মুঘল সময়কার বেশিরভাগ স্থাপত্যেই আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এই যে এক একটা দরজা তৈরি হতো বা প্রবেশদ্বার, সেগুলো সবই খুব কারুকার্যমণ্ডিত, নিজেই এক একটা স্থাপত্য কীর্তি, কিন্তু সেটার মধ্যে একটা সিমেট্রি এমন থাকতো যে এটা সামনে থেকেও দেখতে যেমন, ভেতর দিক থেকে মানে দরজা প্রবেশ করে আপনি যখন ভেতরে ঢুকে গেলেন, পিছন ফিরে তাকালে যে রূপটা দেখতে পাচ্ছেন সেটাও হুবহু একই রকম, সামনে পেছনে এর একদম সিমেট্রি থাকতো। কিন্তু বুলন্দ দরওয়াজার ক্ষেত্রে যেটা দেখা যায়, এর সামনের অংশ এবং ভেতরের অংশ দুটো অন্যরকম, এবং এক্ষেত্রে দুটো অংশের মধ্যে যেন আলাদা আলাদা রস ফুটে উঠেছে। সামনে থেকে আপনি যখন দেখবেন বুলন্দ দরওয়াজা, এই যে সিঁড়ি দিয়ে উঠে গেল, আপনি যদি সিঁড়ির নিচটায় দাঁড়িয়ে লক্ষ্য করেন, আপনার যেন মনে হবে তার মধ্যে একটা বীর রস, তেজদীপ্ত সম্রাট, মাথায় মুকুট, তিনি বসেছেন রাজসভায়। খুঁটিয়ে দেখলে হ্যাঁ, এটা আমি বইটাতে পড়েছিলাম, আমার প্রথম অতটা বিশ্বাস হয়নি, কিন্তু নিজে যখন সেখানে দাঁড়িয়ে এটা প্রত্যক্ষ করি আমার মধ্যে সেই অনুভূতিটা হয়। তার মধ্যে রয়েছে আবার ভয়ানক রস। যদি ওপরের ছত্রিগুলো আপনি মনে মনে কল্পনা করে নেই, দরজার যে হাঁ মুখ, সেটা দেখে মনে হবে যেন একটা হাঁ মুখ রাক্ষস, একটা ভয়ানক রস। প্রজাদের শাসন করতে গেলে বীর রস, ভয়ানক রস দুটোই তো দরকার, তাই না? কিন্তু যেই আপনি ভেতরে ঢুকে যাবেন এবং সেটার ঠিক সম্মুখেই খাজা সেলিম চিশতির দরগা, সেই জায়গায় দাঁড়িয়ে মহামহিম সম্রাট যেন নত হয়ে আছেন শান্ত সশ্রদ্ধ ভঙ্গিতে তার গুরুর সামনে। শান্ত রস ফুটে উঠেছে বুলন্দ দরওয়াজার ভেতরকার রূপে, এবং সেই সূত্র ধরেই খাজা সেলিম চিশতির দরগা। খাজা সেলিম চিশতির কবর সম্পর্কে নারায়ণ সান্যাল লিখেছেন, শ্বেতবর্ণের এই সমাধিসৌধ বাস্তবে না দেখলে অনুভব করা যাবে না এর নয়নাভিরাম রূপ। আপনারা ইতমতুদ্দৌলা বা তাজমহল দেখার পর ফতেপুর সিক্রিতে হয়তো এসেছেন, তাই খেয়াল করবেন এই মর্মরসৌধ ইতমতুদ্দৌলা অথবা তাজের পূর্বযুগে নির্মিত, তাদের পূর্বসূরি। অসাধারণ কারুকার্যময়, একটা শান্ত সুন্দর একটা কাব্যিক রূপ রয়েছে এই যে সমাধিসৌধর। খেয়াল করে দেখবেন প্রসারিত বাহু যেন তার শ্বেত ছজ্জা, মনে হবে যেন একজন প্রসারিত বাহু সেলিম চিশতি তার ভক্তদের রক্ষা করছেন শীতাতপ থেকে। আবার ঢোকার সময় যে দরজা, তার পাশে দেখবেন এস শেপের ব্র্যাকেট, সেটা এই বইতে লেখক লিখছেন এটা যেন তার হাতের বঙ্কিম যষ্টির কথা মনে করিয়ে দেয়।
আর একটা খুব ইন্টারেস্টিং বিষয়, যেটা গাইড আপনাকে বলবে না, এই বইটাতেও লেখা ছিল যে আপনি গাইডকে জিজ্ঞাসা করে নেবেন, এবং আমিও ঠিক একই রকমভাবে গাইডকে জিজ্ঞাসাই করে নিয়েছি। জিজ্ঞাসা করে দিলে সে আপনাকে দেখাবে। জল নিকাশি ব্যবস্থা, একটা কোনো বাড়ি বা যে কোনো প্রাসাদ বা মহল, সেখানে তো ছাদ থেকে এই জলটা বেরোনোর একটা ব্যবস্থা থাকে, তাই না, বৃষ্টির জল। কিন্তু লক্ষ্য করে দেখবেন এই যে সমাধিসৌধ, এর যে ছাদের ওপরে যে রেলিংটা, সেখানে মাঝখানে কোনো ফাঁক নেই, জল বেরোনোর জায়গা নেই। তাহলে কিভাবে হয়? আপনাকে গাইড দেখিয়ে দেবে কিভাবে। এক্ষেত্রে প্রবেশদ্বারের সাথে যে কলামগুলো করা রয়েছে তার মধ্যে দিয়ে এসে কিভাবে জলটা জড়ো হয় এবং ধীরে ধীরে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের মধ্যে দিয়ে একটা জায়গায় এসে বৃষ্টির জল সঞ্চিত হয়। এবং এক্ষেত্রে এটা মনে করা হয় যে গুরুর প্রতি আকবরের শ্রদ্ধার্ঘ যে জল তার গুরুর কবরের ওপর দিয়ে বয়ে আসছে, সেই জল যেন কারুর পায়ে না লাগে, সেই জন্যই এরকম একটা জল নিকাশি ব্যবস্থা সেই যুগে দাঁড়িয়ে, সেটাও আমাদেরকে মুগ্ধ করে। আর এই যে ফতেপুর সিকরি, এই যে পুরো মহল, যেখানে মাত্র 4 বছর রাজত্ব করেছিলেন আকবর, তারপর জল সংকুলনের কারণে, খরা হওয়ার কারণে আবার সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে পিছনে ফেলে আবার তারা ফিরে যান আগ্রা কেল্লায়। পেছনে পড়ে থাকেই ফতেপুর সিকরি, খাঁখা, এই যে মহল, যাকে স্থানীয় ভাষায় বলেন ভূত কা মাহাল। এই জায়গায় এসে দাঁড়িয়ে ভূত অর্থাৎ অতীত, কান পাতলে তার প্রতিটা বাঁকে, প্রতিটা কলামে, আঙুরলতার প্রত্যেকটা কারুকার্যে আমরা যেন চোখ বন্ধ করে উপলব্ধি করতে পারি। তো বন্ধুরা, আমাদের লাজবাব দিল্লি অপরূপা আগ্রার পর্ব এখানেই শেষ। অনেক কিছু বলার ছিল, আরও অনেক দর্শনীয় স্থান যা দেখেছি, ভালো লেগেছে বা যেগুলো সম্পর্কে পড়েছি আপনাদের বলার ছিল, কিন্তু আর এই ভিডিও স্বল্প পরিসরে তা সম্ভব নয়। হয়তো অন্য কোনো দিন, অন্য এক কোনো সময় এই সমস্ত কথা নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, পড়তে থাকুন, ঘুরতেও থাকুন। দেখা হবে খুব শিগগির নতুন কোনো বইয়ের কথা নিয়ে। নমস্কার।